অনুষ্ঠান শুরু করছি একটি ঐতিহাসিক সত্য ঘটনা দিয়ে। নিউ ইয়র্ক টাইমস চলতি সপ্তাহে ঘটনাটি প্রকাশ করেছে। স্ক্রিনে একজন ব্যক্তির ছবি দেখাচ্ছি, তার নাম সিয়ান সুশান। 1950 সালে আমেরিকার হাতে ছিল স্নায়ুযুদ্ধ জয়ের এই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি প্রতিভাবান একজন চায়না রকেট বিজ্ঞানী, যিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মরত অবস্থায় আমেরিকার প্রথম গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেন। তাকে কর্নেল পদে উন্নীত করে বিমান বাহিনীতে যুক্ত করা হয়। সিয়ান সুশান আমেরিকার গোপন ম্যানহাটন প্রকল্পে কাজ করেছিলেন। সেখান থেকেই জন্ম নেয় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা। সিয়ানের স্বপ্ন ছিল মহাকাশে প্রথম পা রাখবেন একজন আমেরিকান। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি তখন একটি রকেট তৈরির কাজ করছিলেন। ক্যারিয়ারের চূড়ায় পৌঁছানোর মুহূর্তে একদিন তার দরজায় কড়া নাড়ে এফবিআই। স্ত্রী ও শিশু সন্তানের চোখের সামনে তাকে হাত করা পরানো হয়। শেষ পর্যন্ত আদালত রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচর বৃত্তির অভিযোগ আনে। অভিযোগ থেকে মুক্তি পেলেও আমেরিকা তাকে আর রাখেনি। 1955 সালে 1 ডজন আমেরিকান যুদ্ধবন্দির বিনিময়ে ডক্টর সিয়ান সুশানকে পাঠিয়ে দেওয়া হয় কমিউনিস্ট শাসিত বেইজিংয়ে। এই একজন মাত্র ব্যক্তির নির্বাসনের পরিণতি ছিল বিপর্যয়কর। চীনে ফিরে সিয়ান সুশান সরাসরি মাও সেতুংকে রাজি করান। তাকে কাজে লাগিয়ে যেন আধুনিক অস্ত্র প্রযুক্তি কর্মসূচি গড়ে তোলা হয়। তার ঠিক 1 দশক পর চীন তাদের প্রথম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। আর 1980 সাল নাগাদ দেশটি এমন শক্তি অর্জন করে যা দিয়ে চাইলেই ক্যালিফোর্নিয়া কিংবা মস্কোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো যায়। ডক্টর সিয়ান শুধু চীনের ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচির জনক নন, চীনের প্রযুক্তিগত বিপ্লবও তার হাত ধরেই শুরু হয়, একসময় যা চীনকে পরাশক্তিতে পরিণত করে। ঘটনাটি নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করেছে কারণ সম্প্রতি ট্রাম্প প্রশাসন আবারও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিষয়ে ব্যাপক কড়াকড়ি শুরু করেছে। তবে আজই সিএনএন একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে অনেক মানুষ আমেরিকা ছেড়ে যাচ্ছেন যারা আমেরিকার উন্নয়নে অবদান রাখতে পারতেন। তার একটি ডাটাও প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে চলতি বছরের প্রথম 4 মাসেই 1900 আমেরিকান ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করেছেন, যা 2004 সালের পর সর্বোচ্চ আবেদনের ঘটনা। এছাড়া 4700 মানুষ যারা আমেরিকায় বসবাস করছেন সম্প্রতি তারা আয়ারল্যান্ডে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। কেন এমন হচ্ছে আলোচনা করব আজ। থাকছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে পরিবর্তন, প্রেসিডেন্টের এক সময়ের বন্ধু ইলন মাস্কের সাথে সম্পর্কের রসায়ন, ইউক্রেন ও প্যালেস্তাইন পরিস্থিতি। সব মিলে আপনাদের স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমেরিটাস ডক্টর মুস্তফা সরোয়ার এবং আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর মুস্তফা সরোয়ার, আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই, যেটি আমরা শুরুতে কিছুটা আভাসও দিয়েছিলাম, প্রায় 5 দশক ধরে আপনি আমেরিকা বসবাস করছেন এবং এই সময়টায় 12 জন প্রেসিডেন্সিয়াল সময়টা আপনি দেখার সুযোগ হয়েছে। এই মুহূর্তে অনেকেই আমেরিকা ছেড়ে যাওয়ার কথা বলছেন, অনেকে আতঙ্কিত নানা কারণে। পরিস্থিতি কি আসলে এতটাই ভয়াবহ নাকি আসলে প্রোপাগান্ডা এবং অন্যান্য বিষয়গুলো মিলে মানুষের মনে আতঙ্কটা অনেক বেশি তৈরি হচ্ছে? বিশেষ করে যারা আমেরিকাকে নিয়ে স্বপ্ন দেখতেন তাদের অনেকে ছেড়ে যাওয়ার যে রিপোর্টটি আজকে সিএনএন প্রকাশ করেছে, আপনি হয়তো দেখেছেন, সেইখানে যে ধরনের বর্ণনাগুলো দেয়া হচ্ছে এটি আসলে কতটা বাস্তবসম্মত কিংবা কতটা আসলে মাঠের পরিস্থিতিটা কি, আপনার অভিজ্ঞতা থেকে শুনতে চাই। আমি বলবো এটা একটা মিক্সড ব্যাগ। এটাকে মানে একটা ক্রাইটেরিয়া ধরে বলা যাবে না। তবে সাম্প্রতিক যে ইমিগ্রেশন নিয়ে যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসিস গুলো, তার মানে এই যে মানে বাইরে লোক চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছেড়ে, সেখানে তার এই পলিসি গুলো মানে ইনফ্লুয়েন্স হয়েছে। এই পলিসি গুলো এটার যে এরা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মোস্ট ইম্পর্টেন্ট কাজী এমনি একটা পরিস্থিতি আমাদের চিন্তা করতে হবে যে আসলে যে যুক্তরাষ্ট্রের যে আজকে যে যুক্তরাষ্ট্র পৃথিবীর মানে জ্ঞানে বিজ্ঞানে তারপরে টেকনোলজিতে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সব মিলে যে যুক্তরাষ্ট্র প্রথম স্থান অধিকার করে আছে এবং এর কারণে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি দারুণ মানে চালাক থাকে সবসময়। যেমন ধরুন আপনি যদি দেখেন যে লাস্ট কয়েক দশকে যে নতুন নতুন যে বড় কোম্পানিগুলোর জন্ম হয়েছে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রে, এবং সেটা এত বেশি ভ্যালু ক্রিয়েট করেছে
যে জন্য যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে অনেক ছাড়িয়ে গেছে। এই যে কোম্পানিগুলো, এই যে টেকনোলজি কোম্পানিগুলোর যে অবদান রয়েছে, তার যদি আপনি ভিতরে প্রবেশ করেন তাহলে আপনি দেখবেন যে এর বিরাট অংশ হলো ইমিগ্রেন্ট পপুলেশনের অবদান। এবং তারা কারা? সাধারণত এখানে যারা ছাত্র হিসেবে আছে, স্টেম পার্টিকুলারলি সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথ, এই গ্রুপের একটা বিরাট অংশ যারা এখানকার বিভিন্ন মানে কোম্পানিতে চাকরি করে এবং তাদের জিনিসটা মানে অবদান করে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনি যদি ধরেন সুন্দর পিচাই, সে কোথায়? সে ভারতের, তাই না? কিন্তু তার অবদান কি বিশাল। চিন্তা করে দেখুন যে কত বড় কোম্পানি, $4 ট্রিলিয়ন কোম্পানি, সে C1 চেয়ারম্যান। তার সিদ্ধান্ত অনেক জিনিসকে ভালো দিকে নিয়ে যায়। এমনি আরো আমি আপনাকে ভুরি ভুরি দেখাতে পারবো যারা ভারতীয় এবং চাইনিজ বংশোদ্ভূত এবং ইসরায়েল থেকে আছে প্রচুর এবং ইউরোপ থেকেও আছে। এই যে গ্রুপটা, এদের যে অবদান, আপনি যদি এদেরকে মাইনাস করে দেন তাহলে দেখবেন যে যুক্তরাষ্ট্রের যে বিশাল মানে মানে বিশ্বের টেকনোলজি এবং বিজ্ঞানের যে বিশাল অবদান এবং যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র এত উপরে উঠে গেছে, সেটা কিন্তু অনেক নিচে নেমে যাবে এদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন। তার অর্থ যে ছাত্রগুলো আসছিল এক সময় ছাত্র হিসেবে, তারা এখানে থেকে গেছে, থেকে গিয়ে এখানে এত অবদান করেছে যেটা এখানকার লোকাল পপুলেশনের চেয়ে আপনি যদি হিসাবে দেখেন অনেকটা কম্পারেবল। আবার কোন কোন সেক্টরে এটা কিন্তু আরো এগিয়ে গেছে। কাজেই আপনি যদি ইমিগ্রেশন পলিসি করে এই ছাত্রদেরকে এখানে আসতে না দেন, কিংবা এরা আসার পর তাদের যে এখানে যে বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ে, এটাকে যদি বাধাগ্রস্ত করে ইমিগ্রেশনের বিভিন্ন ল করে, তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এটা তো হচ্ছে মানে যুক্তরাষ্ট্র। আমরা যে দেশে থাকি, যে দেশের আমরা নাগরিক, আমরা তো চাই এর মঙ্গল, এর জন্য সব দিক থেকে ভালো করতে পারে। কাজে ইমিগ্রেশন পলিসি গুলো এমন হওয়া উচিত যে যাতে এই এই জনগোষ্ঠীকে এনকারেজ করা হয়। হ্যাঁ, আমি জানি যে তাতে লোকসান হয়ে যাচ্ছে, যেমন ধরেন বাংলাদেশে, হ্যাঁ, ভারতের লোকসান হচ্ছে, চীনের ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ তার একটা দক্ষ ম্যান পাওয়ার যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছে। কিন্তু আমি যুক্তরাষ্ট্রের মোস্তফা স্যার, দুটো বিষয় আছে। একটি তো হলো যে নতুন করে আসতে দেয়া, কিন্তু আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যারা আছেন তারা অনেকে আতঙ্কিত বোধ করছেন, তারা অনেকে হয়তো নেক্সট ফিউচারে আমেরিকা থেকে যাওয়ার কথা ভাবতেন, তাদের অনেকে ভাবছেন যে না, আমি আমেরিকা থাকবো না, মরক্কো চলে যাব কিংবা অন্য কোনো দেশে চলে যাব। এমন পরিস্থিতি কেন হচ্ছে? না, সেটা যেমন ধরেন আপনি যদি এখানে একটা কন্ডিশনটা থাকে দারুণ প্রতীক, হ্যাঁ, তাহলে তো লোক মানে এখানকার সিটিজেনের মধ্যে অনেক আছে যারা হয়তো বর্তমান পরিস্থিতিকে তারা প্রতিকূল ভাবছে। হ্যাঁ, আমি ভাবছি না প্রতিকূল, কিন্তু তারা ভাবছে। আবার যারা এখানে থাকবে বলে মনোবাসনা ছিল, তারা যখন দেখছে যে চারিদিকে একটা প্রতিকূল পরিস্থিতি, তাহলে তারা কেন থাকবে? জীবন তো মানে মানে স্বল্পকালীন। হ্যাঁ, আমাদের তো লংজিভিটি অত বেশি নাই। হ্যাঁ, কাজে সেই মানে যে জীবনের যে সময়গুলো, তাতে মানুষ মানে ভালো জায়গায় থাকতে চায়, আনন্দে থাকতে চায় এবং প্রতিকূলতা পছন্দ করে না। এগুলোকে আমরা যদি সব কাউন্ট করি তাহলে হয়তো অনেকে থাকতে চাইবে না। এটা কিন্তু আমরা একটা লক্ষ্য করেছি যে ছাত্রদের মধ্যে মানে বিশেষ করে ইন্ডিয়া, চায়না যে অনেক ছাত্র, তারা কিন্তু অনেকে প্রেফার করছে চলে যাওয়ার জন্য। এটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য, আমার হিসেবে যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু লোকসান হয়ে যাবে। জি, প্রফেসর ডক্টর মেহরাজ মোমেন, আপনার কাছে জানতে চাই, যেটি মুস্তাফা স্যার বলছিলেন যে অনেকে ভাবছেন যে প্রতিকূলতা, জীবন আনন্দের সঙ্গে হচ্ছে না, জীবনে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আপনার আশপাশটা দেখে কি আপনার কাছে এমনটি ফিল হচ্ছে যে সাম্প্রতিক সময়, একেবারে আমরা যদি 5 মাস 6 মাসের কথা বলি, সাম্প্রতিক সময় অনেকে অস্বস্তিতে আছেন, অনেকে ভাবছেন যে তিনি হয়তো পরিকল্পনা করতেন একটা সময় তার মেধায়, তার যোগ্যতায় আমেরিকাতে বসতি স্থাপনের, কিন্তু তিনি এখন সেই পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন।
আমি আমি কতগুলো খণ্ডচিত্র বলি। হ্যাঁ। আমাকে কালকে একটি ছেলে বাংলাদেশ থেকে ইমেল করেছে যে তার আমার স্কুলে তার অ্যাডমিশন হয়েছে, কিন্তু সে খুবই আপনার দ্বিধাগ্রস্ত, কারণ সে শুনেছে যে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ভিসা দেওয়া হচ্ছে। তো আমি একটা ছোট জায়গায় থাকি, আমার এখানে যখনই বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসে আমরা অত্যন্ত উৎসাহী হই, অনেক উৎসাহ দেই। এই প্রথমবারের মতো আমি ওকে প্রশ্ন করলাম, তোমার আর কোনো অ্যাডমিশন আছে, তুমি কানাডা ইউরোপে যেতে পারো? কারণ আমার কাছে মনে হচ্ছে এত ইনভেস্ট করে যে ছাত্রটি এখানে আসবে, আগামী 4 বছর কি হবে সে জানবে না। এই ইনস্টেবিলিটির মধ্যে যাওয়ার দরকার নাই। আমি যে ক্লাসগুলো পড়াই আমার স্টুডেন্টদেরকে আমি উৎসাহিত করছি তারা যাতে হায়ার স্টাডিজ এর জন্য ইউরোপে যায়, কানাডায় যায়, মেক্সিকোতে যায়। কারণ তাদেরও কিন্তু এই বিভিন্ন জিনিসের ফান্ডিং থাকবে না, তারা একটা অনিশ্চয়তা করবে। আমার বন্ধু বান্ধব আছে, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে যে আমেরিকাতেই বড় হয়েছে কিন্তু সে ব্রিটিশ নাগরিক। সে আমাকে কয়েকদিন আগে টেক্সট করেছে যে সে তার পাসপোর্ট রিনিউ করছে। আমি অনেক মানুষের কথা জানি যে যারা চিন্তা করছে যে এখানে থাকা ঠিক হবে কিনা। এটা শুধু প্রতিকূলতা তা না, এটা একটা সাংঘাতিক একটা ইনস্টেবল একটা এনভায়রনমেন্ট হয়ে গেছে। এবং আমি যেহেতু এডুকেশনে, এখানে যে কোনো ফ্যাকাল্টি বা স্টুডেন্ট যারা এনভায়রনমেন্টাল রিসার্চ করে, যেখানে আপনার ফেডারেল ফান্ডিং ছাড়া সেই রিসার্চ সম্ভব না, তাদের রিসার্চ মনে করেন বন্ধ হয়ে যাবে। তখন তাদের 3 ইয়ার রিভিউ কি হবে, টেনিউরের কি হবে, ভবিষ্যৎ প্রজেক্টের কি হবে, আপনার পেপার বের করার কি হবে, কেউ জানে না। তো এইরকম একটা পরিস্থিতি। এবং আপনি প্রথম যে ঘটনাটি বললেন যে চাইনিজ স্টুডেন্টের কথা বললেন, আমরা রেড স্কেয়ার থেকে এখন আমার কাছে মনে হয় এর থেকেও ভয়াবহ জায়গায় আমরা এসেছি। কারণ তখন এই পৃথিবীর অর্থনীতিটা অনেকটা নেশন ভিত্তিক ছিল, এখন অর্থনীতি অনেক চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যদি সবচেয়ে ভালো ট্যালেন্টকে অ্যাট্রাক্ট করতে না পারি, হ্যাঁ, আর এখন আমরা যেটা করছি তাদেরকে আমরা আসতেই দিব না। এবং এই দেশেও যে ট্যালেন্ট আছে আমরা আমরা হয়তো তাদেরকেও এমন একটা পরিস্থিতির মুখে ফেলে দিব যখন তারা চিন্তা করবে যে এখানে থাকবে না অন্য কোথাও থাকবে। আপনি যদি আমেরিকার জনসংখ্যা তো পৃথিবীর 5%, কিন্তু সবসময় আমেরিকা আপনি যদি দেখেন নোবেল প্রাইজ, হ্যাঁ, অনেক বেশি সংখ্যক, প্রপোর্শনেটলি অনেক বেশি পায়। এবং যারা নোবেল প্রাইজ পায় তাদের নামগুলো দেখলেই দেখবেন তারা বেশিরভাগই হচ্ছে ইমিগ্রেন্ট, তারা এই দেশে বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছিল। তো আমেরিকার ইমিগ্রেশনের, আমেরিকার পররাষ্ট্র নীতির অনেক সমালোচনা আছে, কিন্তু আমেরিকার ইমিগ্রেশনে একটা জিনিস ছিল যে সব সময় সবচেয়ে ভালো ট্যালেন্ট গুলোকে অ্যাট্রাক্ট করতে পারতো। এখন আমরা সেই জায়গা থেকে সরে যাব। ঠিক যেরকম আপনার ট্রেডে আমরা দেখছি যে অনিশ্চয়তা, এটা আপনার অর্থনীতিতে বিরাট একটা প্রভাব রাখে। আমার এডুকেশনে যে প্রভাবটা রাখছে এটার ফলটা আমরা এখনই 1 মাস 2 মাসে দেখবো না, কিন্তু আমরা আগামী বছর বা 2-3 বছর, অর্থাৎ কারণ এটা একটা দীর্ঘস্থায়ী আপনার ইম্প্যাক্ট হবে। আমরা দেখবো যে এই যে সবচেয়ে বড় ভালো ভালো ট্যালেন্ট গুলো আসছে না, এবং এই দেশেও যে ট্যালেন্ট গুলো আছে তারাও হয়তো আপনার এখান থেকে চলে যাবে। এটা আমার কাছে মনে হয় আমেরিকার জন্য একটা ভয়াবহ একটা মানে ভয়াবহ দিন আসছে। এরপরে আপনার বিভিন্ন পিএইচডি প্রোগ্রামে বিভিন্ন জায়গাতে কোথা থেকে স্টুডেন্ট আসবে, এবং স্টুডেন্ট শুধু আসলে তো হবে না, তাদের ফান্ডিংও তো, ফেডারেল ফান্ডিং, বিভিন্ন ধরনের ফান্ডিং চলে যাচ্ছে। তো এই প্রোগ্রামগুলোই কিভাবে টিকে থাকবে সেটা নিয়ে একটা বিরাট সংশয় দেখা দিচ্ছে। আমরা একটু দেশের রাজনীতিতে চোখ ফেরাতে চাই প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার। সেটা হলো যে ইলন মাস্ক ডোজ থেকে সরে গেছেন, হোয়াইট হাউস থেকে চলে গেছেন। তিনি সিবিএস একটি ইন্টারভিউ দিয়েছিলেন। অনেকে ভাবছিলেন এখানে হয়তো তিনি থামবেন, কারণ তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, পরবর্তীতে দায়িত্ব থেকে তিনি সরে যাচ্ছেন, নিজেই চলে গিয়েছেন। কিন্তু তিনি প্রেসিডেন্টের বিগ বিউটিফুল বিল নিয়ে তার এক্সে বড় করে স্ট্যাটাস দিচ্ছেন, এবং তিনি বলছেন এটি ন্যাক্কারজনক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটি জঘন্য, এই ধরনের কথাগুলো তিনি বলছেন। এবং এই বলা তিনি আসলে কতটা অব্যাহত রাখবেন? তার হাতে বড় অস্ত্র আছে, এক্সের মতো একটা সোশ্যাল মিডিয়া আছে যেটিকে ব্যবহার করে অনেক কিছু করা যায়, অনেক দেশে কু পর্যন্ত হয়ে গেছে। সেই জায়গায় তিনি প্রেসিডেন্টের এত ঘনিষ্ঠ মানুষ, হঠাৎ করে এক বিগ বিউটিফুল বিল নিয়ে এতটা বিগ রিয়্যাক্ট করছেন। রিয়্যাক্ট গুলো বিউটিফুল কতটুকু হচ্ছে সেটাও জানি না। আপনার বিশ্লেষণ একটু শুনবো যে দুজনের সম্পর্কটা সামনের দিকে আসলে দিনগুলোতে কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে হচ্ছে। মানে খুব ইন্টারেস্টিং এই যে বিলটা যদি আপনি দেখেন, মানে আমি আমি মানে পুরো ডিটেল, আমি একদম পুরো যেটা মানে মানে 1000 পৃষ্ঠার এগুলো আমি পড়িনি, কিন্তু এর যে সামারি আমি দেখেছি বিভিন্ন জায়গাতে, তাতে একটা জিনিস ব্যাপার যে এই বিলের ভিতরে বিভিন্ন এলিমেন্ট আছে যেখানে কনজারভেটিভ লাইক ইলন মাস্ক
সে সেটা পছন্দ করছে না। হ্যাঁ, যেমন ধরুন মেডিকেয়ার, মেডিকেড, যে মেডিকেডটাকে রেখে দেওয়া হচ্ছে, এটা ইলন মাস্কের মানে সে পছন্দ করছে না। মনে হচ্ছে এই বাজেটে যেটা আমরা লক্ষ্য করছি যে কয়টা এলিমেন্ট আছে, যে ডোনাল্ড ট্রাম্প জানে যে মানে লোয়ার মিডল ক্লাস, নিম্নবিত্ত যে গ্রুপটা, তার মাগার মেইন সাপোর্ট, তাদেরকে হাতে রাখার জন্য উনি কতগুলো জিনিসকে রেখেছেন, যেটা হলো আসলে ডেমোক্র্যাটদের খুব প্রিয় কতগুলো মানে যে প্রোগ্রাম, সেগুলো উনি রেখেছেন। আবার ওদিকে ধনীদেরকেও মানে যেটা তার মেইন ইসের ফান্ডিং এর একটা জি, ব্যবস্থা করে। আমি একটু বিলটার তাদের জন্য- পাশাপাশি আপনার কাছে জানতে চাই দুজনের সম্পর্কের রসায়নটা, অর্থাৎ সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বলে আপনার কাছে মনে হচ্ছে? বিলটা নিয়ে নানা সমালোচনা আছে, আলোচনা আছে, অনেকের জন্য ভালো, অনেকে বলছেন খারাপ, সেটা নিয়ে আমরা হয়তো ভিন্ন দিন করতে পারি। কিন্তু এই ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প বেস্ট বাডি একজন আরেকজনের, তারা হঠাৎ করে এত খেপাখেপি শুরু করলেন কেন? না, এটার কারণ যে মানে ইলন মাস্ক চায় সব নিজে একা। হ্যাঁ, মানে হি ওয়ান্টস টু গেট বেনিফিট, হি অলরেডি গট বেনিফিট। মানে নির্বাচনের পরে তার প্রায় লাভ হয়েছে 100 বিলিয়নের বেশি। কিন্তু সে যে এই যে মানে যে প্রোগ্রাম, যার জন্য বাজেটটা মাথা ভারী হয়েছে, হ্যাঁ, সেটা সে পছন্দ করছে না, এবং পছন্দ করেনি বলেই, এবং রিপাবলিকান পার্টিরও কিন্তু একটা কনজারভেটিভ কোর গ্রুপ এটা পছন্দ করেনি, কাজেই সে তারই সেই কারণে সে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু এটা যে কতটা গেছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এটা হয়তো আবার দেখবেন যে কয়েকদিনের মধ্যে তাদের আবার খাতির হয়ে যাবে, কারণ আই থিঙ্ক দে ফিড ইচ আদার। আমি মনে করি তাদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ রয়েছে দুজনের ভিতরে, এবং সেটা আমরা অতীতেও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যেমন কাউকে পছন্দ করছে না যারা তার নামে অতিরিক্ত বাজে কথা বলেছে, যেমন জেডি ভ্যান্স, হ্যাঁ, তার বইয়ের ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে বাজে কথা বলেছে, কিন্তু আবার তার সঙ্গে সে কম্প্রোমাইজ করেছে। কাজে আমার জন্য মনে হয় যে এটা একটা যে পলিটিক্স মেক স্ট্রেঞ্জ বেড ফেলাস। কাজে আমার যেন মনে হয় যে আপাতত এদের মধ্যে একটা সংঘর্ষ দেখা গেল, এটা মানে কতদিন এটা টিকবে সেখানে আমার সন্দেহ রয়েছে। এটা ইট কুড বি এ গুড ম্যাচ এগেন। কাজেই এ সম্পর্কে খুব আমরা যেটা বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যেটা দেখছি, যে সে কিন্তু যাদেরকে পিক করে তারা একটু দুর্বল হয়ে গেলে, হ্যাঁ, মানে বন্ধু হলেও সে কিন্তু একদম তাদের উপরে চটে যায়, কম্প্রোমাইজ করে না। আবার যদি দেখে খুব শক্তিশালী, তাহলে সে আবার তাদের সঙ্গে লাইন করে ফেলে। যেমন জেডি ভ্যান্সের সঙ্গে খাতির করার পেছনে ছিল মানে প্যালেন্টিরের যে পিটার থিয়েল ছিল মেইন থিং, কারণ যেহেতু পিটার থিয়েল সাপোর্টস করে জেডি ভ্যান্সকে, সে বিরাট বিলিয়নিয়ার এবং রিপাবলিকান পার্টির এবং ডোনাল্ড ট্রাম্পের ফান্ড দেয় সবচেয়ে বেশি। কাজেই সেই কারণে জেডি ভ্যান্সের সঙ্গে তার খাতির হয়ে গেছে। কাজে মানে কি যে ব্যাপারটা সেটা আরো খোলাসা হবে, আমরা এখনো শিওর বলতে পারি না, তবে আমার স্পেকুলেটিভ হলো যে তারা আবার বন্ধু করতে হবে। এবং যেটি দেখা যায় যে প্রেসিডেন্ট যে কোনো বিষয়ে মন্তব্য করেন, কিন্তু এখন পর্যন্ত ইলন মাস্ককে নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য তিনি প্রকাশ্যে করেননি। যদিও স্পিকার বলছিলেন যে ইলন মাস্ক যে অভিযোগ করছে বিলটি নিয়ে, এটি টেলিফোনে একটি রং হিসেবে তিনি বলছেন। কিন্তু আমি একটু মেহনাজ মোমেন আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, তবে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমরা, বিরতি থেকে ফিরে প্রশ্নটি উত্তর নেব। সেটি হলো যে কেন আসলে ইলন মাস্ক শেষ পর্যন্ত চলে যেতে হলো, এবং ডেমোক্রেটিক সেনেটর তার নাম ওয়ারেন, এলিজাবেথ ওয়ারেন, তিনি 130টি অভিযোগ এনেছেন ইলন মাস্কের ব্যাপারে। বলছেন ইলেকশনের ডে এর পরে তিনি $100 বিলিয়ন ইনকাম করেছেন। সেসব বিষয় নিয়ে একটু আপনার কাছে শুনবো একটা ছোট্ট বিরতির পর। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি হিসান চুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর এমেরিটাস ডক্টর মুস্তাফা সরোয়ার, এবং আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনার কাছে, অর্থাৎ সেনেটর এলিজাবেথ ওয়ারেন 130টি অভিযোগ আনছেন ইলন মাস্কের ব্যাপারে, এবং তিনি বলছেন এগুলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে ইলন মাস্কের বিজনেসের জন্য শুভকর হয়েছে। ইলেকশনের ডে থেকে তিনি একটা হিসাব দিচ্ছেন যে $100 বিলিয়ন ইলন মাস্কের কোম্পানিগুলো লাভ করেছে। যদি এটি নিয়ে পক্ষে বিপক্ষে দুই পক্ষেই কথা আছে, এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন?
নম্বর কথা, এলিজাবেথ ওয়ারেন যে অভিযোগগুলো এনেছেন এটা খুবই সময় উপযোগী এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা নতুন কিছু না। কিন্তু এইবার ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে আমরা যেভাবে করে প্রেসিডেন্সিয়াল পাওয়ারটাকে এমন ন্যাক্কারজনক ভাবে ব্যবহৃত হতে দেখেছি আপনার অন্যান্য সুবিধার জন্য, এরকম আমরা আগে কখনো এত নগ্নভাবে কোনোদিন দেখি। এবং আমি এই অভিযোগগুলোর আমিও সামারি ট্যাপ করেছি এবং আমি এটার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সাথে খুবই একমত। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং দিক আছে। যদিও ইলন মাস্ক বিপুল পরিমাণে তার যে সমর্থন দিয়েছেন ট্রাম্পকে, সেটার জন্য বিপুলভাবে এই সমর্থনের অর্থায়ন করেছে, কিন্তু আরেক দিকে এই যে ডোজ এটাতে থাকার ফলে তার নিজের কিন্তু ব্যবসায়ের অনেক ক্ষতি হয়েছে। তার টেসলা ব্র্যান্ড চিরদিনের মতো আমার কাছে মনে হয় সেটার যে একটা স্টেটাস ছিল, সেটার ইমেজ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এবং 71% মুনাফা কমে গিয়েছিল টেসলার, 71% মুনাফা কমে গিয়েছিল। হ্যাঁ, এবং এটা কিন্তু শুধু মানে এই যে কি বলবো, এলন মাস্ক দিন শেষে উনি তো একজন ব্যবসায়ী, কিন্তু ওনার এই ইমেজের কারণে যে সমস্ত জায়গা থেকে আপনার, যে সমস্ত দেশ থেকে, ইউরোপ থেকে, কানাডা থেকে আপনার টেসলা নেওয়া বন্ধ করে দিয়েছে, এটা হয়তো আর কোনোদিনও পুনরুদ্ধার করা যাবে না। হ্যাঁ, দ্বিতীয়ত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পলিসি, এই যে ধরেন আপনি ট্যারিফের কথাই যদি ধরেন বা আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কথাই যদি ধরেন, তারা বেশিরভাগ আপনার এসে যারা স্টেম নিতে আসে তারা এই সমস্ত টেক কোম্পানিতে কাজ করে। তাদের এই আশা এটা যদি কঠিন হয়ে যায়, তারা যদি এখানে থাকতে না পারে, তাহলে কিন্তু এই ইলন মাস্ক কাদেরকে এমপ্লয় করবে? হ্যাঁ, তো এই সমস্ত দিক থেকে দেখতে গেলে আপনার ট্রাম্পের বিভিন্ন পলিসি আছে যেটা কিন্তু তার স্বার্থেরও পরিপন্থী। তো উনি যে প্রতিবাদটি করেছেন বা যেই আপনার সমালোচনা করেছেন সেটা হয়তো সেই জায়গা থেকে করেছেন, কিন্তু যেটা পার্সোনাল আপনি রসায়নের কথা বলছিলেন, সেখানে আপনার এই জিনিসটি এবার নির্বাচনে আমরা সবসময় জানতাম, কিন্তু আরো ওই জিনিসটা আরো প্রত্যক্ষভাবে আমাদের সামনে ধরা দিয়েছে যে আমেরিকায় বা যে কোনো দেশেই হয়তো ইলিট যারা, তাদের সংখ্যা তাদের হাতে গোনা, তারা সবাই পরস্পরের বন্ধু। এবং খুব কম সময়ে আপনার রাজনৈতিক বিভেদটা, আমরা ডেমোক্র্যাট রিপাবলিকান এগুলো বলে আমরা কথা বলি, কিন্তু এটার থেকেও বড় যেটা হচ্ছে যে মানুষের আর্থসামাজিক তারা কোন জায়গাটায় আছে, কোন পলিসিগুলো তাদের সাহায্য করে, কোন পলিসিগুলো তাদের পরিপন্থী। তো এই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ঘটেছে এবং আমার মনে হয় মিড টার্ম ইলেকশনে আমরা দেখব যে অনেক রিপাবলিকান তারা ট্রাম্পকে সমর্থন করতে পারবে না, কারণ তারা যদি করে এই মানে প্রতিবাদ না করে বা কিছু ট্রাম্প পলিসির বিরুদ্ধে কথা না বলে, তারা বিপুল ভোটে তাদের আসন হারাবে। কিন্তু তার মানে কিন্তু এটা না যে তারা ট্রাম্পের মানে বিপরীতে গেছে, পার্সোনাল রসায়ন কোনো দিক দিয়ে খারাপ হয়েছে। তো এই জায়গাটা একটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা এবং আমিও খুব উৎসাহ নিয়ে অপেক্ষা করছি যে মিড টার্ম ইলেকশনে তখন আমরা কার থেকে কি কথা শুনবো। এখানে আমি একটা জিনিস আপনাকে আমি বলছি যে আপনি যদি মানে ট্রাম্পের মানে এখন যে রিপাবলিকান সেনেটররা আছে তার মধ্যে আইওয়ার সেনেটর, তিনি টাউন হলে গিয়ে যখন এই বিলের পক্ষে কথা বলছেন, তখন তার তার মানে কনস্টিটিউয়েন্ট এরকম বলেছে যে এই বিল যদি পাস হয় তাহলে তো মানুষ মরে যাবে। তখন সেটার রেসপন্সে উনি বলেছেন, হ্যাঁ একদিন আমরা সবাই মরে যাব। তো মানে তাদের যে মানুষের প্রতি এমপ্যাথির যে অভাব, হ্যাঁ, এবং তারা এই তাদের নিজেদের আকর্ষণ নিয়ে তারা এত কনফিডেন্ট যে তারা এরকম কোনো কথা বলতেও দ্বিধা করেন না। কাজেই কিন্তু এখানে যেটা আমি বলছি যে দুটা দিক আছে, একটা হচ্ছে যে ব্যক্তি ট্রাম্পকে সমর্থন করা, একটা হচ্ছে ট্রাম্পের পলিসিকে সমর্থন করা। কারণ ট্রাম্পের পলিসির ফলে এই পলিসি গুলো আপনার বাজেট, তারপরে ট্যারিফ, এগুলোর ফলে কিন্তু সাংঘাতিক রকমের অর্থনীতিতে এবং পুরো সমাজে অনেক আপনার নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে এরপর যে বিষয়টি জানতে চাই ইউক্রেন প্রসঙ্গে। ইউক্রেনে আমরা জানি যে গতকালকে দ্বিতীয় দফা বৈঠক হয়েছে ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে। প্রথম দফায় বৈঠকের পর আমরা দেখেছি 1000 যুদ্ধবন্দী বিনিময় হয়েছিল, এবার 12,000 হওয়ার কথা আছে। মৃত সৈন্যদের লাশ হস্তান্তরের বিষয়গুলো আছে, অর্থাৎ একটু একটু করে অগ্রগতি হচ্ছে। কিন্তু বহু প্রতীক্ষিত যে শান্তি, সেই শান্তির জন্য রাশিয়ার পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে, ইউক্রেনের হাতে দেওয়া হয়েছে। সেইটি প্রেক্ষিতে আসলে এখন কতটা সহজ হবে যুদ্ধবিরতি কার্যকর করা, যুদ্ধ বন্ধ করা, নাকি এটি আরো কঠিন হতে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়?
আমার যেন মনে হয় যেটা দিয়েছে এবং যে দাবিগুলো রাশিয়া সেগুলো আমার যেন মনে হয় যে এটা কোনো মানে সলিউশনের দিকে না। এটা মানে এমন মানে কন্ডিশনস দিয়েছে যেটা ইউক্রেনের পক্ষে অ্যাকসেপ্ট করাটা অসম্ভব। কাজেই আমার যেন মনে হচ্ছে যে আলোচনায় যুদ্ধবন্দী বিনিময় হয়েছে, লাশ ফেরত দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের মাঠে পরিস্থিতি কোন রকম পরিবর্তন হয়েছে বলে আমার মনে হচ্ছে না। এবং এই চুক্তি যে মেমোরেন্ডাম দিয়েছে, যে মানে যে দাবিগুলো দিয়েছে, মানে কন্ডিশন দিয়েছে রাশিয়া, সেটা কিন্তু অলরেডি ইউক্রেন বলেছে দোজ আর নন স্টার্টার্স, মানে দে উইল নট টক। যেমন ধরুন যে দে ওয়ান্ট টু অ্যানেক্স অল এভরিথিং, মানে অলরেডি তারা করেছে, কিন্তু কিছু কিছু অংশ দখল করতে পারেনি। যেমন ধরো 4টা ডনেস্ক, তারপরে লুহানেস্ক, তারপরে খারসান, হ্যাঁ, জাপোরেসিয়া, এগুলোর কিন্তু পুরোটা দখল করতে পারে নাই, কিন্তু দে ওয়ান্ট দ্য হোল থিং টু অ্যানেক্স, মানে তারা দাবি করছে এটা রাশিয়ার। হ্যাঁ, এটা তো মানে দ্যাট ইজ অলমোস্ট 1/3 অফ ইউক্রেন। এটা তো ইউক্রেন কিছুতেই রাজি হবে না। আবার ওদিকে ক্রাইমিয়া। কাজী আমার যেন মনে হচ্ছে তারপরে আরো যে কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশন গুলো দারুণ কঠিন। এইসব নিয়ে যে যে এ সৈন্য রাখতে পারবে না, তারপরে সে কোনো আন্তর্জাতিক চুক্তি করতে পারবে না, অল কাইন্ডস অফ থিংস দেয়ার। কাজে আমার যেন মনে হচ্ছে যে রাশিয়ার যে দাবিগুলো, এটা ইউক্রেনের পক্ষে গ্রহণ করা অসম্ভব। মানে এখানে কোনো ইউক্রেনের নেতা যদি এটা করতে যায়, তাহলে সে ইউক্রেনে কয়দিন টিকে থাকবে সেটা আমার সন্দেহ আছে। কাজে এই ইস্তাম্বুলের যে মানে শান্তির জন্য যে মিটিং হয়েছে, এটার মানে আসল শান্তির দিকে এর অগ্রগতি আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট শূন্য। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে এই শান্তি আলোচনার আগে আমরা দেখলাম ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন আক্রমণটি চালিয়ে ফেললো রাশিয়ার ভিতরে। 40টির বেশি জেট বিমানের কথা বলা হচ্ছে যে তারা ধ্বংস করতে কিংবা ক্ষতিগ্রস্ত করতে সমর্থ হয়েছে। নতুন করে যোগ হয়েছে ক্রিমিয়ার একটি ব্রিজে, তারা বলছে যে তারা আন্ডার ওয়াটার একটা অ্যাটাক করেছে, সেটি এখন পর্যন্ত আলোচনায় আছে। আজকে নতুন করে ঘটনা, এবং আজকে হোয়াইট হাউস থেকে যেটি বলা হচ্ছিল যে ইউক্রেন যে ড্রোন অ্যাটাকটা করেছে সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতেন না, তার সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি। আমরা তো জানি যে ইউক্রেনের অস্ত্র, ইউক্রেনের নানা সামরিক সহযোগিতা সবই তো আমেরিকা থেকে নিয়ে তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো থেকে। কিন্তু ইউক্রেন এককভাবে রাশিয়াতে পাল্টা হামলা চালাচ্ছে এবং শান্তি আলোচনা একদিকে চলছে। পুরো বিষয়টাতে মানে ইউক্রেন কি আসলে বুঝাতে চাইছে যে রাশিয়াকে তুমি চাইলেই সবকিছু পাবা না, আমারও শক্তি আছে, আমার পেছনে লোকজন আছে, তোমাকে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, নাকি অন্য কোনো খেলা আছে এর পিছনে মনে হয়? আচ্ছা, যতদিন পর্যন্ত বাইডেন প্রেসিডেন্ট ছিলেন ততদিন পর্যন্ত আমেরিকার আপনার অবস্থানটা খুবই সুদৃঢ় এবং স্পষ্ট ছিল, কিন্তু ট্রাম্প আসার পরে কিন্তু অবস্থানটা এরকম না। আমার কাছে মনে হয় ইউক্রেন যেটা বুঝতে পেরেছে দে আর কাইন্ড অফ অন দেয়ার ওন, তাদের আমেরিকার উপর ডিপেন্ড করলে চলবে না। এবং এই যে শেষ আক্রমণটি তারা করেছে, এটা কিন্তু একদম খুবই সাহসী এবং খুবই তাৎপর্যপূর্ণ। এবং এখানে আরেকটা কথা বলতে চাই আমি, যে এখন টেকনোলজির যে উন্নতি হয়েছে, সেই কারণে খুব ছোট একটি দেশ খুব অল্প পরিমাণ অর্থ দিয়ে কিন্তু আপনার অনেক বড় বড় দেশের মোকাবেলা করতে পারে। এই যে এতদিন ধরে হামাস তারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু এই টেকনোলজি, আমরা ইয়েমেন যেটা পৃথিবীর দরিদ্রতম দেশ, সেখানে আমরা দেখেছি এই টেকনোলজি সাহায্যে তারা খুব অল্প, তারা $10,000-20,000 অস্ত্র দিয়ে ধরেন $1,000,000 ইউএস ক্ষেপণাস্ত্র করেছে। ইউক্রেনও কিন্তু তাই করছে। তো এই যুদ্ধের নিয়মগুলো একসময় যেটা ছিল যে অনেক বড় শক্তিশালী দেশ ছোট দেশ কিছুই করতে পারবে না, সেই নিয়মগুলো কিন্তু আসলে পাল্টে যাচ্ছে। কিন্তু এখন ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের বিরাট ধরনের একটা রাজনৈতিক আপনার কি বলবো একটা সহায়তা লাগবে, যেই সহায়তাটা মানে আমেরিকান অস্ত্রের থেকেও বেশি আমেরিকান একটা মানে এই জায়গাটা ওদের খুব জরুরি ছিল, যেখানে এই শান্তি চুক্তির সময় আমেরিকা তাদের পক্ষে আছে। আমেরিকা কিন্তু এখন তাদের পক্ষেও নাই। এবং আপনার রাশিয়ার সাথেও আপনার আমার কাছে মনে হয় আমেরিকা বিভিন্ন সময় মিক্স সিগন্যাল পাঠাচ্ছে। আমেরিকা নিজেও জানে না
যে কি জিনিসটা এক্স্যাক্টলি কি জিনিসটা চায়। তার কারণ হচ্ছে যে ট্রাম্পের যে পরামর্শদাতারা আছে তারাও দ্বিধা বিভক্ত। সেখানেও আপনার দুইটা মানে ভাগ আছে, যে একটা ভাগ চায় আপনার যেভাবেই হোক আপনার এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, ইউক্রেনকে সাহায্য করতে হবে, আরেকটা ভাগ একদমই সেটা চায় না। কাজে এটা একটা মিক্স সিগন্যাল। কিন্তু ইউক্রেনের অনেক পক্ষে আছে, কিন্তু তারপরেও ইউক্রেনের অবস্থান অনেক অনেক দুর্বল। অলরেডি তাদের প্রায় আমার মনে হয় 1/5 তাদের দেশের যে টেরিটরি সেটা এখন রাশিয়ার দখলে, এবং দিন শেষে রাশিয়া তো আসলে অনেক শক্তিশালী দেশ। এবং আমিও মানে ডক্টর মোস্তফা সরওয়ারের সাথে একমত, এই শান্তি চুক্তির যে শর্তগুলো আছে বা যেভাবে এই জিনিসগুলো এগোচ্ছে, এটা ঠিক এগোচ্ছে না। এটা আর কি মনে হচ্ছে যে কোনো একটা শান্তি চুক্তি আসবে, কিন্তু ওই পথটা আসলে খুবই খুবই দুর্গম। আমরা অল্প করে গাজা প্রসঙ্গে আলোচনা করতে চাই এই কারণে যে আমাদের খুবই পরিচিত মুখ স্টেট ডিপার্টমেন্টের বাইডেন প্রশাসনের মুখপাত্র ম্যাথিউ মিলার, তাকে আমরা প্রায় দিনই সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে দেখতাম। তিনি যেহেতু সাবেক হয়েছেন, পডকাস্টে জয়েন করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি স্বীকার করছেন যে গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে, তবে জাতিগত নিধন কিংবা জেনোসাইড বলা থেকে তিনি বিরত থেকেছেন। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, সেটা হলো আমেরিকাতে গাজার পক্ষে শুধুমাত্র যে মুসলিমরা কথা বলছে তা তো নয়। আমরা দেখেছি যে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের যে দুজন কর্মীকে খুন করা হলো, খুবই নির্মম ঘটনা, ঘৃণিত কাজ, কিন্তু সেটি করছে হয়তো অন্য ধর্মের মানুষরা, অন্য সম্প্রদায়ের মানুষরা। কথা তো বলছেন, অনেকেই তো বলছেন, কিংবা গাজার বিষয় নিয়ে আসলে যুদ্ধাপরাধ হচ্ছে এটা নিয়ে তো খুব বেশি কিছু বলার সুযোগও নেই, হচ্ছে, অনেকেই তাই ধারণা করছেন। জনমতটা খুব শক্তিশালী একটা কাজ করে। আপনার কাছে কি মনে হয় যেটি হয়তো ভিয়েতনাম যুদ্ধের ক্ষেত্রে হয়েছে, জনমতের কারণে আমেরিকা অনেক কিছু থেকে সরে যেতে হয়েছিল, গাজার ব্যাপারে কি আমেরিকার অবস্থান পরিবর্তনের মানবিক হওয়ার কোনো সুযোগ আছে কিনা? মানে আমরা যেটা দেখলাম যে আমেরিকার যে জনগোষ্ঠী, তার মধ্যে যে ইয়াঙ্গার জেনারেশনস এবং যারা এডুকেটেড যে গ্রুপটা, মানে কলেজ এডুকেটেড, সেই গ্রুপের মধ্যে কিন্তু একটা বিরাট অংশ যারা এই গাজার যুদ্ধে বিরোধিতা করছে এবং তারা এটাকে পছন্দ করছে না, এবং তার এগেইনস্টে তারা ভোকাল ছিল। আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে যে ডেমনস্ট্রেশন হচ্ছিল, তাতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ইটস এ মিক্সড, মানে সেখানে প্রচুর সাদা ব্লন্ড লোক আছে, হ্যাঁ, প্রচুর ব্রাউন মানে হিসপ্যানিক টাইপ আছে, তারপরে মিডল ইস্টার্নরাও আছে। কাজী মানে মনে হচ্ছে যে এই সাপোর্ট যেটা, এই সাপোর্টটা আপনি আপনি আমি আরেকটা অ্যাড করবো, যেমন ভারতের লোকদেরকে দেখুন, ইয়াং স্টুডেন্টস, তারা হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু মানে ওই যে এমআইটির যে ছাত্রীটাকে করেছে, কমেন্সমেন্টে বক্তৃতা দিতে দেয়নি, সে কিন্তু হিন্দু, কিন্তু সে গাজার ব্যাপারে সে ছিল দারুণ ফোকাল। এবং এই কারণে আমি মনে করি যে মানে ইয়াঙ্গার জেনারেশন, যেটা একটা জাতির হলো ভবিষ্যৎ, এরাই তো, কারণ বৃদ্ধের দল তো চলে যাবে, এই ইয়াং জেনারেশনই থাকবে। কাজে আমার যেন মনে হচ্ছে যে বর্তমানে কোনো মানে মানে আমি মানে যে মেজরিটি পলিসিকে চেঞ্জ করে ফেলতে পারে, যেটা ভিয়েতনাম যুদ্ধের সময় হয়েছে, সেটা আমি দেখছি না। আই এম নট মানে লুকিং ইনটু, মানে সেটা নেই। কিন্তু মানে এ সিলভার লাইনিং, যদি ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারাই তো একসময় মানে সবকিছুর কর্মধারা হবে, হ্যাঁ, এবং তারা কিন্তু ওই যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু আমি বলবো যে এই যে যুদ্ধ যে শুরু হয়েছে, I would like to add with my discussion যে ওই 7ই অক্টোবরে হামাস যদি ওই কাণ্ড না করতো তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হতো না। অন দ্য আদার হ্যান্ড আরো একটা আমি অ্যাড করবো যে যে ভেরি মানে রাইট উইং, এক্সট্রিম রাইট উইং কোয়ালিশন ইন ইসরায়েল, যারা টু স্টেট সলিউশনে যেতে চাচ্ছে না, হ্যাঁ, তার এগেইনস্টে কিন্তু ইসরায়েলের ভেতরে যারা মডারেট এবং প্রোগ্রেসিভ, তারা কিন্তু চায় দুটো স্টেট সলিউশনস। সো এই সব মিলে এটা এমন একটা জটিল ব্যাপার যে আমি মানে আগে যতটা আশাবাদী ছিলাম যে একটা শান্তি চলে আসবে, নিকট ভবিষ্যতে আপনি খুব একটা হয়তো সমাধান দেখছেন না। প্রফেসর ডক্টর মেহনাজ মামুন, 1 মিনিট শুনবো আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে।
আমি একটু দ্বিমত পোষণ করছি যে 7ই অক্টোবর তো আসলে এটা শুরু হয়নি, এটা তো 77 বছর ধরে ল্যান্ড গ্র্যাব এবং অসম্ভব অত্যাচার। এটাকে যুদ্ধ বলতে আমি দ্বিধা করছি, কারণ এটা ঠিক যুদ্ধ না। আচ্ছা, এবং তবে আমি ডক্টর মোস্তফা সরওয়ারের সাথে একমত যে ইয়াং জেনারেশন, এখানে আমরা দেখছি যে একটা চেঞ্জ হয়েছে। শুধু কিন্তু ইয়াং জেনারেশন না, বিভিন্ন পোল দেখছে মানুষ, আমেরিকার বেশিরভাগ মানুষ তারা এই যুদ্ধের বিরুদ্ধে, এবং তারা ইসরায়েলের অনেক সমালোচনা করছে। কিন্তু মুশকিল হচ্ছে যারা পলিসি বানায়, যাদের যুদ্ধে যাদের স্টেক আছে, যত বেশি যুদ্ধ হয় তারা সেখান থেকে যত প্রফিট বানায়, এবং আপনার মানে যারা শক্তিশালী মানুষ তাদের মানে স্টেকটা অনেক বড়। কাজে এখানেও আমি একদম নিরাশাবাদী সেটা বলবো না, কিন্তু আশাবাদী হতে অনেক মানে সংশয়। এটা কিভাবে শেষ হবে আমি জানি না। তবে আমরা যদি বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, অনেক বড় বড় জিনিস হঠাৎ করে এটার একটা মোড় ঘুরে যায়। আমার কেন যদি মনে হয় এটা হয়তো আমার মানে আমি এটা ঠিক রেশনাল হয়তো আমার জিনিসটা না, কিন্তু আমার কেন জানি মনে হয় যে ওই একটা জায়গা থেকে আমরা প্যালেস্টাইনের মোড় ঘোরাটা দেখবো। অলরেডি পৃথিবীতে যে জনমতটা হয় সেটা কিন্তু অলরেডি ইসরায়েলের বিপক্ষে চলে গেছে, সেটা কিন্তু অলরেডি চলে গেছে। এবং যেই জিনিসটা আপনার ইসরায়েল বলতো, বারবার বিভিন্ন আক্রমণকে বলতো ওখানে হামাস, কিন্তু যখন আপনার শিশুদেরকে অনাহারে মারা হচ্ছে তখন আপনার এই যুক্তিগুলো ওরাও আর দাঁড় করাতে পারছে না। এবং ইসরায়েলের ভিতরেও কিন্তু অনেক ধরনের আমরা দেখছি যে পলিটিক্যাল অসন্তোষ হয়তো ওইভাবে করে ইমপ্লোড হবে। কিভাবে হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা টার্নিং পয়েন্ট আমরা অচিরেই দেখবো। কিন্তু এটা যদি আপনি আমাকে র্যাশনালি বলতে বলেন, আমি র্যাশনালি বলতে পারবো না। খালি বিশ্বের ইতিহাসে আমরা দেখি যে একটা জায়গা পর্যন্ত গিয়ে এটাকে আর ধরে রাখতে পারে না। আপনি যদি বিভিন্ন কলোনাইজেশনের প্রজেক্ট দেখেন, একটা জায়গায় গিয়ে এটা ধসে পড়ে। আমার মনে হয় সেই জায়গাটা থামতে হয়, কোথাও না কোথাও থেমে যায়, প্রাকৃতিকভাবে হোক কিংবা অন্যান্য যে কোনো ভাবে হোক না কেন। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামতের জন্য, সময়ের জন্য, এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামীকাল রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।